সালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি ভূগোল প্রথম পত্রের সমভূমি নিয়ে আলোচনা করব। এটা পৃথিবীর গঠনে সমভূমি নিয়ে আলোচনা করব। দেখো, সমভূমিটা কি? এটা সমুদ্রপৃষ্ঠের ন্যায় বা সামান্য একটু উঁচু অবস্থিত স্থলভূমিটাকে বলা হচ্ছে সমভূমি। সমুদ্রপৃষ্ঠের ন্যায় অথবা সামান্য একটু উঁচে অবস্থিত সমভূমিটা কি? সমুদ্র পৃষ্ঠের ন্যায় বা সামান্য একটু উঁচুতে অবস্থিত স্থলভূমিকে উঁচুতে অবস্থিত স্থলভূমিকে সমভূমি বলে। শিক্ষার্থীরা, তোমরা ক্লাসে প্রেজেন্ট হয়েছ কিনা দেখি তো। দেখতে পাচ্ছ? ক্লাসে দেখা যায়? একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস দেখা যায়? আচ্ছা, অনেক ধন্যবাদ, তোমরা উপস্থিত হয়েছ। মনোযোগ সহকারে পড়াশোনা করো। দেখো, কোভিড-19-এর জন্য একটা বছর শিক্ষা কার্যক্রমে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা কার্যক্রম বা শিক্ষা ব্যবস্থা থেকে দেশ অর্থনৈতিক অবস্থা থেকে দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে তোলার দায়িত্ব কিন্তু তোমাদেরই। তোমরা যদি তোমাদের একটা নির্দিষ্ট সিলেবাসে নির্দিষ্ট পাঠ্য বই দেওয়া আছে, পাঠ্য বইয়ের সঙ্গে যদি তোমরা থাকো বা লেখাপড়ার সাথে তোমরা থাকো, তাহলেও দেশ কিছুটা হলে পুষায় নিতে পারবে। তুমিই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। যেহেতু একটা বছর সমস্ত পৃথিবী পিছিয়ে পড়লো, শুধুমাত্র বাংলাদেশ না, সমস্ত পৃথিবী একটা বছর পিছিয়ে পড়লো। তোমারই দায়িত্ব বা তোমারই ইচ্ছে শক্তি থাকতে হবে প্রাচ্যের সঙ্গে আমাদের দেশটাকেও সমপর্যায়ে নিয়ে আসা। শিক্ষার্থীরা, এজন্য পড়াশোনার সাথে থেকো। তাহলে সমুদ্রপৃষ্ঠের ন্যায় বা সামান্য একটু উঁচুতে অবস্থিত স্থলভূমিকে সমভূমি বলে। দেখো, এই যে সমভূমিটা, তোমার সমভূমি দেখা যাচ্ছে যে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার সমভূমির পরিমাণ বেশি। তবে পৃথিবীর মোট স্থলভাগের অর্ধেকই হচ্ছে সমভূমি। পৃথিবীতে অর্ধেকটা সমভূমি আছে। তোমার এখানে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার সমভূমির পরিমাণ বেশি। কথাটা মনে রেখো, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় সমভূমির পরিমাণ বেশি। সমভূমির পরিমাণ বেশি। তোমার দেখা যাচ্ছে যে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় সমভূমির পরিমাণ বেশি, কিন্তু আফ্রিকায় হচ্ছে সমভূমির পরিমাণ কম। আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণটা হচ্ছে কম। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশে সমভূমির পরিমাণ বেশি, আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ কম। এই কথাটা কিন্তু কেন বলছি বারে বারে, আফ্রিকা মহাদেশের এখান থেকে নৈবেত্তিক প্রশ্ন আসে। মহাদেশে হচ্ছে সমভূমির পরিমাণ কি কম। এই প্রশ্নগুলো কিন্তু তোমার নৈবেত্তিকে আসে, এই জন্য এই প্রশ্নগুলোকে রিপিট করা হয় বা বারে বারে বলা হয়। পৃথিবীর বৃহত্তম যে সমভূমি সেটা হচ্ছে ইউরেশিয়ার সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি ইউরেশিয়ার সমভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম সমভূমি হচ্ছে ইউরেশিয়ার সমভূমি। ইউরেশিয়ার সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি হচ্ছে ইউরেশিয়ার সমভূমি। শিক্ষার্থীরা, সমভূমিটা পেয়েছ। এই সমভূমি হচ্ছে তোমার তিনটা ভাগে বিভক্ত। সমভূমিটা তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। এটা তোমার সমভূমিকে দেখা তিনটা। আবার সমভূমি গঠনের জন্য কিন্তু সঞ্চয় ক্রিয়া
ক্ষয়ক্রিয়া এবং ভূ আলোড়নটা কাজ করে থাকে। এই সমভূমি যখন গঠিত হয় তখন দেখা যাচ্ছে যে সঞ্চয়ক্রিয়া, ক্ষয়ক্রিয়া এবং ভূ আলোড়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা কাজ করে থাকে। সমভূমিটাকে 3 ভাগে ভাগ করা যায়, সঞ্চয়জাত, ক্ষয়জাত এবং উপকূলীয়। হচ্ছে তোমার সঞ্চয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি, উপকূলীয়, উপকূলীয় সমভূমি। এই ধরনের ধরো সঞ্চয় আমরা দেখা যাচ্ছে যে সঞ্চয়টা কিভাবে হয়। যখন সমভূমিতে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, তোমার বায়ুপ্রবাহ, তারপরে সৌরশক্তি, বৃষ্টিপাত, হিমবাহ, এই ধরনের প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা যখন সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়, কি তোমার হিমবাহ, তারপরে তোমার বায়ুপ্রবাহ, সূর্যতাপ, বৃষ্টিপাত, এই যে প্রাকৃতিক শক্তি, এই প্রাকৃতিক শক্তিগুলো দ্বারা যখন সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়, এই ক্ষয়িত অংশ নিম্ন সমতল ভূমি এলাকায় সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে থাকে তাকে বলা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। তোমার ক্ষয়প্রাপ্ত যে কিভাবে ক্ষয় হয়, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে ভূমির সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে তোমার সঞ্চয়জাত সমভূমি। তোমার সঞ্চয়জাত সমভূমিটা দেখা যাচ্ছে যে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা যে ক্ষয়প্রাপ্ত পলি, বালি, কাকর, কাদা এগুলো নিম্ন সমতল ভূমি এলাকায় জমাটবদ্ধ হয়ে সঞ্চয়জাত ভূমিটা গঠিত হচ্ছে বা গঠিত হয়েছে। দেখো, প্রাকৃতিক শক্তির দ্বারা এই ধরনের সমভূমিগুলো গঠিত হয়ে থাকে। প্রাকৃতিক শক্তির দ্বারা এই ধরনের সমভূমিগুলো গঠিত হয়ে থাকে বলে একে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। যেমন পলল সমভূমি। পললটা কি? পললটা হচ্ছে পলিমাটি। পলিমাটি সাধারণত দেখা যায় যে তোমার নদী, নদী বন্যা বা বর্ষার ফলে তোমার পলিমাটিটা জমা হয়। এই পলিমাটি দ্বারা বা নদীবিধৌত পলল দ্বারা যে সমভূমিটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে পলল সমভূমি। নদীবিধৌত বা নদী বা পাহাড়িয়া এলাকার আর মাটি দ্বারা যে সমভূমিটা গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে পলল সমভূমি। এই পলল সমভূমিকে আবার 3টা শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে: পাদদেশীয় পলল, প্লাবন এবং পাদদেশীয় পলল, প্লাবন এবং বদ্বীপ। পাদদেশীয় পলল, প্লাবন এবং বদ্বীপ সমভূমি কি? পাদদেশীয় পলল, প্লাবন এবং বদ্বীপ। এটা হচ্ছে তোমার পলল সমভূমি। পলল সমভূমি 3টা: পাদদেশীয় পলল, প্লাবন এবং বদ্বীপ। আরেকটা দেখো যে তোমার হিমবাহ। পলল সমভূমি, আরেকটা হচ্ছে হিমবাহ। হিমবাহটা কি? হিমবাহ হচ্ছে বরফ গলা পানি। হিমবাহ হচ্ছে বরফ গলা পানি। তোমার পাহাড়ি এলাকা থেকে যখন এই বরফ গলা পানি, বরফ কখন গলে? যখন হিমাঙ্কের নিচে নেমে যায় তখন বরফ জমে। এই বরফ গলা পানি যখন পাহাড়ের পাদদেশ বেয়ে বা পাহাড়ের বেয়ে নিচে নামতে থাকে তখন এই পানির আঘাতে পাহাড় থেকে ছোট ছোট নুড়ি, বালি, কাকর, কাদা এগুলো পানির সাথে বাহিত হয়ে পাদদেশে জমাটবদ্ধ হয়ে এই জাতীয় সমভূমি গঠিত করে। একে বলা হচ্ছে হিমবাহ সমভূমি।
আরেকটা হচ্ছে লোয়েস সমভূমি। এগুলো কি? এগুলো হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। লোয়েস হচ্ছে ধুলাবালি। লোয়েস, লোয়েস মানে কি? লোয়েস মানে ধুলাবালি। শিক্ষার্থীরা এই ওয়ার্ডগুলোও তোমরা খেয়াল রাখবে, এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবে। হিমবাহ হচ্ছে বরফ গলা পানি, লোয়েস হচ্ছে ধুলাবালি। তাহলে তোমার বাতাসের দ্বারা যখন বা মরুভূমি এলাকায় যখন ঝড় উঠে তখন কি হয়? এই ধুলা বা বালিগুলো তোমার উঁচু কোনো ঢিবিতে বাধাপ্রাপ্ত হয়ে ওখানে জমাটবদ্ধ হয়ে যে সমভূমিটা সৃষ্টি করে থাকে তাকে বলা হচ্ছে লোয়েস সমভূমি। হিমবাহ এগুলো কিন্তু সমভূমি এবং লোয়েস সমভূমি। আর চার হচ্ছে হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি, হ্রদটা দেখো নদীর মোহনায়, মানে নদীর মোহনা হচ্ছে দুটো নদীর মিলনস্থল। নদীর মোহনায় নদীবাহিত পলিমাটি আবর্জনা, হ্যাঁ ময়লা আবর্জনা নদীর মোহনায় জমাটবদ্ধ হয়ে কি হয়ে থাকে, বা নদীর তলদেশে তোমার এই আবর্জনাগুলো জমাটবদ্ধ হয়ে এক ধরনের সমভূমির সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে হ্রদ সমভূমি। যেমন দেখো আফ্রিকার সাহারা মরুভূমির চাঁদ, এটা হচ্ছে হ্রদ সমভূমি। শিক্ষার্থীরা থ্যাংক ইউ। তাহলে আমরা পেয়েছি হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি আরেকবার শোনো, সঞ্চয়জাত সমভূমিটা হচ্ছে তোমার যে প্রাকৃতিক শক্তি নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা পলি, বালি, কাকর, কাদা এগুলো নিম্ন সমতল ভূমি এলাকায় জমাটবদ্ধ হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমিকে আবার চারটা ভাগে ভাগ করা হয় প্রাকৃতিক শক্তির দ্বারা এগুলো সৃষ্টি হয়ে থাকে বলে। একটা হচ্ছে পলল সমভূমি, হিমবাহ সমভূমি, লোয়েস সমভূমি এবং হ্রদ সমভূমি। পলল সমভূমিকে আবার তিন ভাগে ভাগ করা হয় পাদদেশীয় পলল, প্লাবন সমভূমি এবং বদ্বীপ। পাদদেশীয় পলল, প্লাবন সমভূমি এবং বদ্বীপ। শিক্ষার্থীরা তাহলে তোমরা পেয়েছো হচ্ছে সঞ্চয়জাত ও তোমার আরেকটা আছে হচ্ছে লাভা সমভূমি, আরেকটা আছে হচ্ছে লাভা সমভূমি। লাভাটা কি? লাভা হচ্ছে তোমার এই লাভাটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই লাভাটার সৃষ্টি এসে থাকে। এই লাভাটা আছে হচ্ছে ভূ অভ্যন্তরের মধ্যে, মানে পৃথিবীর মাঝে এই লাভা আছে। যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে তখন জ্বালামুখ বা ছিদ্র দিয়ে লাভাগুলো উপরে এসে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যে সমভূমির সৃষ্টি করে থাকে তাকে বলা হচ্ছে লাভা গঠিত সমভূমি। যেমন দেখো দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশের কৃষ্ণ মৃত্তিকাময় সমভূমি, এটা হচ্ছে লাভা গঠিত সমভূমি। তাহলে লাভাটা হিমবাহ হচ্ছে বরফ গলা পানি, পলল হচ্ছে পলিমাটি, লোয়েস হচ্ছে ধুলাবালি, আর লাভাটা আসছে হচ্ছে ভূ অভ্যন্তরে থেকে, ভূ অভ্যন্তরে গলিত পদার্থ, ভূ অভ্যন্তরে গলিত পদার্থটা লাভা। এই লাভাটা ভূ অভ্যন্তরে যখন তোমার কোনো বিক্রিয়া ঘটে বা ভূ অভ্যন্তরের মধ্যে তাপ এবং চাপের যখন পরিবর্তন হয় তখন ভূপৃষ্ঠের ফাটল বা জ্বালামুখ দিয়ে এই লাভাটা উপরে উঠে আসে এবং তাপ বিকিরণ করে কঠিন আকার ধারণ করে ঠান্ডা হয়ে সমভূমির সৃষ্টি করে থাকে। এটা ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকাময় সমভূমিটা হচ্ছে লাভা গঠিত সমভূমি। একে ব্ল্যাক হিলসও বলা হয়ে থাকে। তাহলে আমরা পেয়েছি হচ্ছে তোমার সঞ্চয়জাত সমভূমি। এবার দেখো ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমিটা হচ্ছে তোমার বায়ুপ্রবাহ, সূর্যতাপ, বৃষ্টিপাত, তারপরে হচ্ছে হিমবাহ, এই যে বাতাস যে প্রবাহিত হয় এই বাতাস, সূর্যের তাপ, বৃষ্টিপাত, নদীর স্রোত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে
যে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ক্ষয়জাত সমভূমি। এই যখন প্রাকৃতিক শক্তির দ্বারা উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয় তখন, কারণ আমরা জানি ভূমিটা কঠিন এবং কোমল দুই ধরনের শিলায় গঠিত, যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূমির উপরে বিক্রিয়া করে তখন কোমল শিলা স্তরগুলোকে ক্ষয় করে ফেলে এবং কঠিন শিলা স্তরগুলো তোমার সমভূমি আকারে বা কঠিন শিলা স্তরগুলো স্তূপ আকারে থেকে যায়। তাহলে তোমার বায়ুপ্রবাহ, সূর্যতাপ এগুলো কি প্রাকৃতিক শক্তি। নদী প্রবাহ, হিমবাহ, সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বর্ষা এগুলো কিন্তু প্রাকৃতিক শক্তি। এই প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা যখন উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয় তখন তাকে বলা হচ্ছে ক্ষয়জাত সমভূমি, তখনই তাকে বলা হচ্ছে ক্ষয়জাত সমভূমি। দেখো ইউরোপের ফিনল্যান্ড, উত্তর আমেরিকা হাডসন এই উপসাগরগুলোর তীরবর্তী সমভূমি হচ্ছে, তাহলে হাডসন উপসাগর এবং ইউরোপের তোমার হচ্ছে ফিনল্যান্ড, ইউরোপের ফিনল্যান্ড এবং উত্তর আমেরিকার হাডসন, ইউরোপের ফিনল্যান্ড এবং উত্তর আমেরিকা হাডসন এর তীরবর্তী যে সমভূমিটা আছে সেটাই হচ্ছে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি দেখো প্রাকৃতিক শক্তির দ্বারা এটি সৃষ্টি হয় বলে এই ক্ষয়জাত সমভূমিকে আরও কতগুলো ভাগে ভাগ করা যায়। নদী বিধৌত, হিমবাহ, মরুভূমি। নদী বিধৌত একটা হচ্ছে নদী বিধৌত, নদী বিধৌত, তারপরে হচ্ছে হিমবাহ, নদী বিধৌত, হিমবাহ এবং নদী বিধৌত, হিমবাহ এবং মরুময়, নদী বিধৌত, হিমবাহ এবং মরুময়। দেখো এটা বিধৌত মানে ধুয়ে আসে না, নদীর পানি যখন বা নদীতে যখন তোমার ঢেউয়ের সৃষ্টি হয়ে থাকে, নদীতে দেখা যাচ্ছে যে নদীর ক্ষয় কার্য হয় নদী বিধৌত, হিমবাহ, মরুময় এবং হচ্ছে তরঙ্গ কর্তৃক। দেখো নদী যখন প্রবাহিত হয় তখন নদীর পানির আঘাতে বা স্রোতের আঘাতে তোমার নদীর তীরবর্তী এলাকা ক্ষয় হয়ে ওই ক্ষয়িত পদার্থগুলো জমাটবদ্ধ হয়ে যে সমভূমির সৃষ্টি করে থাকে তাকে বলা হচ্ছে নদী বিধৌত সমভূমি। হিমবাহ যখন হিমাঙ্কের নিচে নেমে যায় এলাকায়, বরফ এলাকায় যখন হিমাঙ্কের নিচে নেমে যায় তখন বরফ জমে, এই বরফগুলো যখন গলতে শুরু করে তখন তোমার ওই পানি প্রবাহটা আসার সময় স্থলভূমি থেকে নুড়ি, বালি, কাকর, কাদা বহন করে নিয়ে আসে, এটা বলা হচ্ছে হিমবাহ। মরুভূমি এলাকায় বাতাস যখন প্রবাহিত হয় তখন কি হয়, মরুভূমি এলাকায় তোমার এই বালি, কাকর, কাদা এগুলো দেখা যাচ্ছে যে বাতাসের সাহায্যে নিম্ন সমতল ভূমি এলাকায় জমাটবদ্ধ হয়ে এই মরুময় বা বালিকাময় সমভূমির সৃষ্টি করে থাকে। আলবেনিয়া, লিবিয়া এবং মিশরে এই ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। তাহলে তোমার তরঙ্গ হচ্ছে ঢেউ। দেখা যাচ্ছে যে সমুদ্র এলাকায় বা নদী তীরবর্তী এলাকায় এই তরঙ্গের আঘাতে উপকূলবর্তী এলাকাটা ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষয়িত পদার্থগুলো জমাটবদ্ধ হয়ে যে সমভূমির সৃষ্টি করে থাকে তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃক সমভূমি। দেখো এটা হচ্ছে নদী বিধৌত, হচ্ছে নদীর প্রবাহের ফলে যে তোমার
নুড়ি বালি কাকর কাদা জমা হয়। হিমবাহ হচ্ছে বরফ গলা পানি, আর মরুময় হচ্ছে বালিকা বা ধূলিকণা বা বালিকা। আর তরঙ্গ কর্তৃক হচ্ছে তরঙ্গ হচ্ছে ঢেউ। তরঙ্গ হচ্ছে ঢেউ, এটা নদী তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী এলাকার ঢেউ। এই ঢেউয়ের ফলে বা ঢেউয়ের আঘাতে উপকূলবর্তী এলাকা ক্ষয় হয়ে যে তোমার সমভূমি সৃষ্টি করে থাকে, তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃক সমভূমি। শিক্ষার্থীরা, আমরা সঞ্চয়জাত এবং ক্ষয়জাত পেয়েছি। দেখো, উপকূলীয়, এই উপকূলীয় কিন্তু সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বা নদীর তীরবর্তী এলাকায়, উপকূল যেটা হচ্ছে সমুদ্র বা নদীর স্থলভাগে, এই এলাকায় সমুদ্রের ঢেউয়ের আঘাতে বা নদীর তোমার আঘাতে তীরবর্তী এলাকাটা ক্ষয় হয়। ক্ষয় হয়ে এই ক্ষয়িত পদার্থগুলো জমাট হয়ে উপকূলীয় সমভূমির সৃষ্টি করে থাকে। দেখো, ইউরোপের স্টেপ অঞ্চল, তারপরে কাস্পিয়ান সাগরের তীরবর্তী তুরান, এগুলো কিন্তু উপকূলীয় সমভূমি। এই যে সমভূমি, এটা সমুদ্রপৃষ্ঠের ন্যায় বা সামান্য একটু উঁচুতে অবস্থিত যে স্থলভূমি আছে, এটা হচ্ছে সমভূমি। সমভূমিটা 3 ভাগে বিভক্ত: সঞ্চয়জাত, ক্ষয়জাত এবং উপকূলীয়। তোমার এটা হচ্ছে পৃথিবীর গঠন। পৃথিবীটা কিভাবে গঠিত হয়েছে বা পৃথিবীর গঠন প্রক্রিয়াটা, তোমার পর্বত, মালভূমি, সমভূমি, এটা পৃথিবীর একটা উপরিভাগের তোমার সৌন্দর্য। আমরা এই 3টা ভাগকেই পড়িয়েছি তোমাদের, পর্বত, সমভূমি এবং মালভূমি। শিক্ষার্থীরা, হয়তোবা দেখা যাবে যে আর 1 মাস 1.5 মাস পরে আবার তোমাদের পরীক্ষাগুলো আসবে। তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। কি বলবো, বাইরে যাওয়া যদিও নিষেধ, কিন্তু আমরা আমাদের দুর্যোগের কথা ভাবতে পারি না বা দুর্যোগের কথা ভেবে বাসায় থাকতে পারি না নিত্য প্রয়োজনীয় কিছু চাহিদার জন্য। যাই হোক, তারপরে যখন বাইরে বের হবে, স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে এবং লেখাপড়ার সাথে থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকার চেষ্টা করবে। আমাদের সবার জন্য দোয়া করবে যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।